একটু ইন্টারনেটের অসুবিধার কারণে কিছুটা হয়তো কেটে গেছে, আমি আবার বলছি। তো দার্শনিক শান্তভাবে তার দিকে তাকিয়ে বললেন, তুমি সুখ খুঁজছো অথচ স্বাধীনতা হারিয়ে ফেলেছো। যুবকটি অবাক হয়ে গেল। দার্শনিক আবার বললেন, যে মানুষ নিজের মূল্য অন্যের প্রশংসার উপর নির্ভর করায় সে কখনো স্থায়ী সুখ পায় না। কারণ প্রশংসা যেমন আসে তেমনি চলে যায়, কিন্তু যে নিজের বিবেকের কাছে সৎ থাকে তার শান্তি অন্যের হাতে থাকে না। কথাগুলো সহজ ছিল কিন্তু গভীর। আমাদের জীবনের বড় একটি অংশ কেটে যায় মানুষকে সন্তুষ্ট করতে করতে, অথচ বাস্তবতা হলো পৃথিবীর সবাইকে কখনো সন্তুষ্ট করা সম্ভব নয়। কেউ আপনার কাজের প্রশংসা করবে, কেউ আপনার কাজের প্রশংসা করবে না। এটাই স্বাভাবিক। সমালোচনা করবে। কেউ আপনাকে ভালোবাসবে, কেউ অপছন্দ করবে। এটি জীবনের স্বাভাবিক নিয়ম। তাহলে প্রশ্ন হলো, আপনি কি নিজের জীবন অন্যের মতামতের হাতে তুলে দেবেন, নাকি নিজের মূল্যবোধ অনুযায়ী বাঁচবেন? সত্যিকারের স্বাধীনতা শুরু হয় সেই মুহূর্তে যখন আপনি বুঝতে পারেন যে অন্যের মতামত আপনার পরিচয় নয়, সেটা তার মতামত। আজকের অধ্যায়ের শিক্ষা খুবই সহজ কিন্তু শক্তিশালী। আপনি যদি সবাইকে খুশি রাখতে চান তাহলে শেষ পর্যন্ত নিজেকেই হারিয়ে ফেলবেন। তাই অন্য সবাইকে বাদ দিন, নিজেকে সবসময় খুশি রাখার দিকে ধ্যান রাখুন। হোয়ার ইউর ফোকাস গোজ দেয়ার এনার্জি ফ্লোজ। কিন্তু যদি সত্যের পথে, নিজের মূল্যবোধের পথে চলার সাহস রাখেন, তাহলে হয়তো কিছু মানুষ আপনাকে অপছন্দ করবে, তবু সেই জীবনই হবে আপনার নিজের জীবন। আর হয়তো সুখের পথে সেটাই প্রথম পদক্ষেপ। অধ্যায় 2। অতীতের শৃঙ্খল ভাঙার সাহস। যুবকটি কিছুক্ষণ নীরবে বসে রইল। আগের কথাগুলো তার মনে বারবার ফিরে আসছিল। যদি সত্যি অন্যের অনুমোদনের উপর সুখ নির্ভর না করে, তাহলে এতদিন সে কিসের পিছনে ছুটছিল? কিন্তু তার মনে আরেকটি প্রশ্ন আরো জোরালো হয়ে উঠল। সে ধীরে ধীরে বলল, যদি আমার সুখ অন্যের হাতে না থাকে, তাহলে আমার অতীতের কি হবে? ছোটবেলায় যে কষ্টগুলো পেয়েছি, যেসব অপমান, ব্যর্থতা আর প্রত্যাখ্যান আমাকে আরো তাড়া করে বেড়ায়, সেগুলো কি আমার বর্তমানকে প্রভাবিত করে না? দার্শনিক কিছুক্ষণ জানালার বাইরে তাকিয়ে রইলেন। 1 মিনিট। ছোটবেলায় যে কষ্টগুলো, দার্শনিক কিছুক্ষণ জানালার দিকে তাকিয়ে রইলেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, অতীত তোমার জীবনের একটি অধ্যায়, কিন্তু পুরো বই নয়। যুবকটি বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন। আমরা প্রায় মনে করি আমাদের অতীতই আমাদের ভাগ্য নির্ধারণ করেছে। কেউ বলে আমি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছি, তাই বড় হতে পারিনি। কেউ বলে ছোটবেলায় আমাকে অবহেলা করা হয়েছে, তাই আমি আত্মবিশ্বাসী নই। আবার কেউ বিশ্বাস করে একবার ব্যর্থ হয়েছি তো, তাই আমি আর কখনো সফল হতে পারবো না। এই যে পৃথক পৃথক এক্সপিরিয়েন্স সাবকনসিয়াস মাইন্ডে স্টোরড হয়ে আছে, এই বিশ্বাসগুলো ধীরে ধীরে আমাদের জীবনের অংশ হয়ে গেছে, কখন আমরা নিজেরাই জানি না। এগুলোই আমাদের চলার পথে বাধা হয়ে দাঁড়ায়, কিন্তু এগুলো সত্য নয়। কিন্তু প্রশ্ন হলো, এসব কি সত্যি বাস্তব, নাকি আমরা নিজেরাই এগুলোকে বাস্তব বানিয়ে ফেলেছি? দার্শনিক একটি উদাহরণ দিলেন। একই পরিবারের দুই ভাই, দুজনই একই পরিবেশে বড় হয়েছে, একই কষ্ট দেখেছে। একজন সেই কষ্টকে শক্তিতে পরিণত করে সফল হয়েছে, অন্যজন সারা জীবন নিজের ব্যর্থতার জন্য
সেই অতীতকেই দায়ী করে গেছি। অতীত তো দুজনেরই একই ছিল, তাহলে ভবিষ্যৎ আলাদা হলো কেন? কারণ ঘটনা মানুষকে বদলায় না, ঘটনার অর্থ মানুষ নিজেই তৈরি করে। ঘটনার অর্থ মানুষ নিজেই তৈরি করে। যে মানুষ নিজের ক্ষতকে শিক্ষা হিসেবে গ্রহণ করে, সে এগিয়ে যায়। আর যে সেই ক্ষতকেই নিজের পরিচয় বানিয়ে ফেলে, সে সেখানেই আটকে থাকে। এক মুহূর্তের জন্য নিজের জীবনের দিকে তাকান। এমন কোনো ঘটনা কি আছে যেটি আপনি আজও বয়ে বেড়াচ্ছেন? কোনো অপমান, কোনো সম্পর্কের ভাঙন, কোনো ব্যর্থতা? হয়তো ঘটনাটি অনেক আগেই শেষ হয়ে গেছে, কিন্তু তার গল্পটি এখনো আপনার মনে প্রতিদিন নতুন করে লেখা হচ্ছে। এই কারণেই অনেক মানুষ বর্তমানে বর্তমানে নয়, অতীতের স্মৃতিতে বাস করে। দার্শনিক বলেন, স্মৃতি তোমাকে শিক্ষা দিতে পারে, কিন্তু তোমাকে বন্দি করে রাখার অধিকার তার নেই। এইখানে একটা গল্প আমি বলবো। হাতি। হাতি কি ক্ষমতা সম্পন্ন প্রাণী আমরা প্রত্যেকেই জানি। কিন্তু ছোটবেলায় হাতি যখন বাচ্চা থাকে, তাকে তার বাবা মার কাছে, তার পরিবেশে রাখা হয়। সে যখন প্রথম তাকে কয়েদ করে রাখা হয় গলায় শিকল দিয়ে, সে খুব ছটফট করে। ছোট বাচ্চা তো, সে শিকলটা ছেঁড়ার চেষ্টা করে। তার পা রক্তাক্ত হয়ে যায়, ঘা হয়ে যায়, মানে সে কষ্ট পায়। তখন সে আশেপাশে তার সিনিয়রদের দেখে, বাবা মা দাদু বা যে সম্পর্কেই হোক না কেন, পশুকুলে তার এরকম হয় না, আমরা বোঝানোর জন্য বলছি। দেখে যে তারা দীর্ঘদিন তারা সিস্টেমের মধ্যে আছে, তারা কোনোদিন ছেড়ে যায়নি। সেই দড়ির মধ্যেই তারা সীমাবদ্ধ হয়ে, সরু দড়িতে বাঁধা হয়ে আছে, তো আছে তো আছে। তারা কোনদিন চেষ্টা করে মুক্ত হওয়ার চেষ্টা করেন। তখন সেই বাচ্চা হাতি মনে একটা প্রশ্ন বিদ্ধ হয়, এবং তার উত্তরও সে নিজেই এটা বুঝে যে আমার দ্বারা সম্ভব নয়। আমার বড়রা তারা এই একই দড়িতে বাঁধা হয়ে আছে দীর্ঘদিন, তারা কেউ কোনদিন মুক্ত হয়ে জঙ্গলে বা উন্মুক্ত জীবন পায়নি, আমার পক্ষেও সম্ভব নয়। কিন্তু দেখুন, একটা হাতি, একটা কি ক্ষমতা তার! ওই দড়ি বা ওই শিকল তাকে আটকে রাখতে পারে না, কিন্তু তার বিশ্বাস তাকে আটকে দিয়েছে। তাই তো সে মিউজিয়ামে আমাদেরকে আনন্দ দেয়। হ্যাঁ, বন্দি হয়ে থাকে, বন্দি জীবন সে বন্দি জীবন হয়ে দিন কাটায়। তো আমাদের স্মৃতিতে এরকম পুরনো কোনো অসফলতা, কোনো মানসিক কষ্ট, কোনো দুঃখ, কোনো ব্যাড ঘটনা আমাদের স্মৃতিতে আছে। সেই স্মৃতি আমাদের বারবার অন্য কোনো নতুন কোনো আহ কিছু করতে গেলে আমরা বাধা প্রাপ্ত হই, ভয়ে আমরা ফেলিওর হই। কিন্তু এটা তো মিথ্যা। আগের স্মৃতি বর্তমান হচ্ছে পরিস্থিতি বা বর্তমান জীবন হতে পারে না, তার কোনো অধিকার নেই। তো এই কথাটি শুনে যুবকের বুকের ভেতর অদ্ভুত এক নীরবতা নেমে এলো। সে প্রথমবার বুঝতে শুরু করলো, এতদিন সে অতীতের ভার বহন করেনি, বরং সেই ভার নামিয়ে রাখার সাহস করেনি। অতীতকে ভুলে যেতে হবে এমন নয়, অতীতকে অস্বীকার করতে হবে না, সেখান থেকে কিছু লার্নিং নিতে হবে, আগামীতে ওই ভুল যাতে না হয়। বরং তাকে নতুন অর্থ দিতে হবে। কারণ যে মুহূর্তে তুমি সিদ্ধান্ত নাও, আজ থেকে আমি নতুন ভাবে বাঁচবো, সেই মুহূর্তেই তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হয়। জীবন কখনো আমাদের অতীত দিয়ে বিচার করে না, জীবন বিচার করে আজ আমরা কোন সিদ্ধান্ত নিচ্ছি। হয়তো এটাই স্বাধীনতার প্রকৃত শুরু, যখন আমরা বুঝতে পারি আমাদের গল্প এখনো শেষ হয়ে যায়নি, কলম এখনো আমাদের হাতেই আছে। আর আগামী অধ্যায়ে আমরা জানবো এমন একটি ধারণা
যা প্রথমে শুনলে অবিশ্বাস্য মনে হবে। আমাদের অধিকাংশ কষ্টের মূল কারণ আসলে অন্য মানুষ নয়, বরং তাদের সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি। অধ্যায় 3। সমস্ত সমস্যার মূল কি সত্যি সম্পর্ক? রাত আরো গভীর হয়ে এসেছে। জানালার বাইরে চাঁদের আলো নিঃশব্দে মাটিতে ছড়িয়ে পড়ছে। ঘরের ভেতরে এক অদ্ভুত শান্ত পরিবেশ, কিন্তু যুবকের মনে যেন একের পর এক ঝড় উঠছে। সে কিছুক্ষণ নীরব থাকার পর দার্শনিকের দিকে তাকিয়ে বলল, আপনি বললেন অতীত আমাকে নিয়ন্ত্রণ করে না, কিন্তু আমার জীবনে এত কষ্ট কেন? আমি কেন সব সময় অস্থির থাকি? কেন মনে হয় কিছু একটা সব সময় আমাকে টেনে ধরে রেখেছে? দার্শনিক মৃদু হেসে বললেন, কারণ তুমি এমন এক যুদ্ধে লড়ছো যার অস্তিত্বই হয়তো নেই। যুবক বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, মানে? দার্শনিক ধীরে ধীরে বললেন, মানুষের অধিকাংশ দুঃখের জন্ম হয় মানুষের সঙ্গেই, কিন্তু অন্য মানুষ তোমার শত্রু নয়। তোমার কষ্টের আসল কারণ হলো তুমি তাদের চোখ দিয়ে নিজেকে দেখতে শুরু করেছো। কথাটি শুনে যুবক চুপ হয়ে গেল। আমরা যদি নিজের জীবনের দিকে তাকাই, তাহলে দেখবো আমাদের অনেক কষ্টের পেছনে একটি সাধারণ বিষয় লুকিয়ে আছে। কেউ আমাদের চেয়ে বেশি সফল হয়েছে, কেউ আমাদের চেয়ে বেশি জনপ্রিয়, কেউ আমাদের প্রশংসা করেনি, কেউ আমাদের সমালোচনা করেছে, কেউ আমাদের প্রত্যাখ্যান করেছে। ঘটনাগুলো আলাদা হলেও অনুভূতির শিকড় একটাই, তুলনা। অনুভূতির শিকড় হচ্ছে একটাই, সেটা হচ্ছে তুলনা, কম্পেয়ার করা। যেদিন থেকে মানুষ নিজের মূল্য অন্য মানুষের সঙ্গে তুলনা করে মাপতে শুরু করেছে, সেদিন থেকেই তার শান্তি হারিয়ে গেছে। তাই অন্যের সঙ্গে তুলনা করা যাবে না। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই ইউনিক। তাদের সোল তাদের সোল কন্ট্রাক্ট ভিন্ন ভিন্ন। ভাবুন, একটি ছোট্ট শিশু দৌড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। সে আনন্দের সঙ্গে দৌড়াচ্ছে, কিন্তু হঠাৎ যখন সে চারিদিকে তাকিয়ে দেখে অন্যরা তার চেয়ে এগিয়ে, তখনই তার আনন্দের জায়গা দখল করে নেয় উদ্বেগ। দৌড় একই ছিল, পাও একই ছিল, শুধু দৃষ্টিভঙ্গি বদলে গেছে। জীবনও ঠিক তেমনই। গতকালকে আমি একটা এক্সাম দিচ্ছিলাম অনলাইনে, 100 মার্কসের, 100 মার্কের। 45 মিনিট সময় ছিল, 1 ঘন্টা সময় ছিল। তো প্রত্যেকটা কোশ্চেন মার্ক ছিল 1। আমি কোশ্চেন গুলো পড়ছি, ঠিক বুঝতে পারছি না, একবার দুবার পড়ছি বুঝতে পারছি না, অথচ সহজ প্রশ্ন। কেন আমি ভাবছি যে অন্যরা আমার থেকে এগিয়ে যাচ্ছে, তারা তাড়াতাড়ি হয়তো আরো অনেক কোশ্চেনের অ্যান্সার দিয়ে এগিয়ে গেছে। আমি ভাবছি যে আমি কি পুরো 100টা কমপ্লিট করতে পারবো। আমি একবার ভাবছি যে একটু চ্যাট জিপিটির হেল্প নিয়ে কোশ্চেন গুলো অ্যান্সার বার করে চটপট ঠিক মার্ক করে দিই। আর ভাবছি না, এটা ঠিক হবে না। এই দোদুল্যমান হতে হতে আমি অনেক মন্থর এবং স্লো হয়ে গেছি। 10টা কোশ্চেন কোন রকম করেছি। তারপরে হঠাৎ আমি দুটো শ্বাস নিলাম, চিন্তা করলাম আমি ওসব কেন ভাবছি। এখন আমার সামনে যে স্ক্রিনে যে প্রশ্ন আসছে, আমি শুধু সেই প্রশ্ন নিয়ে ভাববো, তার উত্তর নিয়ে ভাববো। ব্যাস, কটা হবে, কি হবে, কে ফার্স্ট হবে, এসব আমার ভাবার দরকার নেই। আমি প্রেজেন্ট স্টেটে থাকবো। আমার বর্তমান যে টাস্ক, সেটাই আমি কমপ্লিট করব খুব ভালোভাবে, যতটা সম্ভব। এটা যেই ভাবলাম, দেখলাম আমি দ্রুততার সঙ্গে এক এক করে কোশ্চেন গুলো করে 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 চলে গেলাম, প্রায় 75 76টা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিলাম। আমি প্রথম ওই যে কতক্ষণ আমি ওটা ভাবছিলাম, যদি না ভাবতাম আমি হয়তো 100টাই কমপ্লিট করতে পারতাম। তো আমরা অনেক সময় নিজের অগ্রগতির দিকে না তাকিয়ে শুধু অন্যের অবস্থানের দিকে তাকিয়ে থাকি, ফলে নিজের অর্জনও তুচ্ছ মনে হতে শুরু করে। দার্শনিক বললেন, তুলনা কখনো শান্তি দেয় না, কারণ পৃথিবীতে সবসময় এমন কেউ থাকবে যে তোমার চেয়ে এগিয়ে থাকবে। তুমি সবসময় ফার্স্ট থাকবে না। এটাই পৃথিবীর নিয়ম এবং এটা সঠিক, এটাই হওয়া উচিত। আবার এমনও কেউ থাকবে যে তোমার চেয়ে পিছিয়ে। যদি তুলনাকেই জীবনের মাপকাঠি বানাও,
তাহলে কখনো সন্তুষ্ট হতে পারবে না। যুবক গভীর চিন্তায় ডুবে গেল। সে বুঝতে পারলো বহু বছর ধরে সে নিজের জীবন নয়, অন্যদের জীবনের সঙ্গে প্রতিযোগিতা করে এসেছে। সামাজিক স্বীকৃতি, প্রশংসা, সম্মান, এসব পাওয়ার জন্য সে নিজের আসল ইচ্ছাকেই বহুবার চাপা দিয়েছে। দার্শনিক আবার বললেন, তুমি যখন অন্যের করতালির জন্য বাঁচো, তখন তোমার সুখও তাদের হাতে তুলে দাও। এক মিনিট। আজ তারা প্রশংসা করলে তুমি আনন্দিত হবে, কাল তারা সমালোচনা করলে তুমি ভেঙে পড়বে। এভাবে তোমার জীবনে রিমোট কন্ট্রোল অন্যদের হাতে চলে যায়, এজন্যই তুমি অসুখী হও। এই কথাটি যুবকের হৃদয়ে গভীরভাবে আঘাত করলো। সে প্রথমবার অনুভব করলো সত্যিই তো, তার হাসি, তার দুঃখ, তার আত্মবিশ্বাস সবকিছুই যেন অন্য মানুষের আচরণের উপর নির্ভর করছে। কিন্তু এভাবে কি সত্যিকারের স্বাধীন জীবন সম্ভব? দার্শনিক মাথা নাড়লেন, না। স্বাধীনতা শুরু হয় তখনই যখন তুমি বুঝতে শেখো প্রত্যেক মানুষের নিজের জীবন আছে, নিজের চিন্তা আছে, নিজের বিচার আছে। সবাইকে খুশি করা তোমার দায়িত্ব নয়। তোমার দায়িত্ব হলো নিজের বিবেকের কাছে সৎ থাকা, নিজেকে খুশি করা। ঘরের ভেতর আবার নীরবতা নেমে এলো। যুবক জানালার বাইরে তাকিয়ে রইল। অনেকদিন পর তার মনে একটি নতুন প্রশ্ন জন্ম নিল, যদি আমি সত্যিই অন্যের মতামতের দাস হয়ে থাকি, তাহলে কিভাবে মুক্ত হব? হয়তো এই প্রশ্নের উত্তরই তার জীবনের সবচেয়ে বড় মোড় হয়ে উঠবে। কারণ পরবর্তী অধ্যায়ে দার্শনিক এমন একটি ধারণা ব্যাখ্যা করবেন যা মানুষকে মানসিক স্বাধীনতার পথে নিয়ে যায়। তিনি বললেন, তিনি বলবেন, অন্যের কাজ আর তোমার কাজ দুটিকে কখনো একসঙ্গে মিশিয়ে ফেলো না। আর এই একটি নীতি বুঝে গেলে জীবনের অসংখ্য অপ্রয়োজনীয় দুশ্চিন্তা নিজে থেকেই দূর হতে শুরু করবে। অধ্যায় 4, অন্যের কাজ আপনার কাজ। কিরকম? যুবকটি এবার আগের চেয়ে অনেক শান্ত। তার চোখে আর আগের মতো অস্থিরতা নেই, কিন্তু একটি প্রশ্ন এখনো তাকে ভেতর থেকে নাড়া দিচ্ছে। সে ধীরে ধীরে বলল, আমি বুঝতে পারছি যে সব সময় অন্যদের খুশি রাখতে গিয়ে আমি নিজেকেই হারিয়ে ফেলেছি। কিন্তু আমি কিভাবে এই অভ্যাস থেকে বেরিয়ে আসব, কিভাবে মানুষের প্রত্যাশার বোঝা নামাবো? দার্শনিক কিছুক্ষণ নীরব রইলেন। তারপর টেবিলের উপর রাখা একটি মাটির প্রদীপের দিকে ইশারা করে বললেন, জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো অন্যের কাজকে নিজের কাজ ভেবে নেওয়া। যুবকটি কিছুই বুঝতে পারল না। দার্শনিক বললেন, ধরো তুমি তোমার সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কারো সঙ্গে কথা বললে, তুমি তাকে সম্মান দিলে, সাহায্য করলে, ভালোবাসলে, কিন্তু সে যদি তোমাকে ভুল বোঝে, তোমাকে অপছন্দ করে বা তোমার মূল্য না দেয়, তাহলে সেটা কার কাজ? যুবক কিছুক্ষণ ভেবে বলল, সম্ভবত তার। দার্শনিক মাথা নাড়লেন, ঠিক তাই। তুমি কেমন মানুষ হবে সেটি তোমার সিদ্ধান্ত, কিন্তু অন্য মানুষ তোমাকে কিভাবে দেখবে, কিভাবে বিচার করবে বা তোমাকে ভালোবাসবে কিনা, সেটি তাদের সিদ্ধান্ত। যুবকের মুখে বিস্ময়ের ছাপ ফুটে উঠল। সে যেন প্রথমবার বুঝতে পারল এতদিন সে এমন একটি দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল যা কখনো তার ছিলই না। আমরা প্রায়ই চাই সবাই আমাদের বুঝুক, সবাই আমাদের সম্মান করুক, সবাই আমাদের পছন্দ করুক, কিন্তু আমরা ভুলে যাই প্রত্যেক মানুষ তার নিজের অভিজ্ঞতা, বিশ্বাস এবং মানসিকতার আলোকে পৃথিবীকে দেখে। আপনি যতই সৎ হন, কেউ না কেউ আপনাকে ভুল বুঝবেই। আপনি যতই ভালো কাজ করুন, কেউ না কেউ সমালোচনা করবেই। কারণ মানুষের বিচার তার নিজের দৃষ্টিভঙ্গির প্রতিফলন, আপনার পরিচয়ের নয়। দার্শনিক বললেন,
যেদিন তুমি অন্যের প্রতিক্রিয়ার দায়িত্ব নেওয়া বন্ধ করবে, সেদিনই তোমার মন অনেক হালকা হয়ে যাবে। যেদিন তুমি অন্যের প্রতিক্রিয়ার দায়িত্ব নেওয়া বন্ধ করবে। তিনি একটি উদাহরণ দিলেন। একজন শিক্ষক প্রতিদিন নিষ্ঠার সঙ্গে পড়ান। তিনি সর্বোচ্চ চেষ্টা করেন যেন প্রতিটি ছাত্র শিখতে পারে। কিন্তু কোনো ছাত্র যদি পড়তে না চায়, তাহলে সেই ব্যর্থতার সম্পূর্ণ দায় কি শিক্ষকের? না, কারণ শেখানোর কাজ শিক্ষকের, শেখার সিদ্ধান্ত ছাত্রের। ঠিক তেমনি আপনি ভালোবাসা দিতে পারেন, কিন্তু কাউকে ভালোবাসতে বাধ্য করতে পারবেন না। আপনি সত্য বলতে পারেন, কিন্তু কাউকে সেই সত্য গ্রহণ করাতে পারবেন না। আপনি সততার সঙ্গে কাজ করতে পারেন, কিন্তু সবাই আপনার সততার প্রশংসা করবে এমন কোনো নিশ্চয়তা নেই। জীবনের অনেক কষ্ট শুরু হয় তখনই, যখন আমরা অন্যের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে চাই। আমরা চাই সবাই আমাদের মতো ভাবুক, আমাদের মতো আচরণ করুক, আমাদের মতো অনুভব করুক, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। প্রত্যেক মানুষ তার নিজের জীবনের লেখক। আপনি অন্য কারো গল্প লিখতে পারবেন না, শুধু নিজের গল্পটাই লিখতে পারবেন। যুবকটি গভীর শ্বাস নিল। তার মনে তার মনে পড়ে গেল জীবনের অসংখ্য ঘটনা। কতবার সে নিজের ঘুম হারিয়েছে শুধু এই ভেবে, সে আমাকে কেন ফোন করলো না, সে আমার কথা ভুল বুঝলো কেন, লোকেরা আমার সম্পর্কে কি বলছে। আজ সে বুঝতে পারছে এই প্রশ্নগুলোর বেশিরভাগই তার দায়িত্বের বাইরে ছিল। দার্শনিক মৃদু হেসে বললেন, স্বাধীন মানুষ সেই নয় যে সবাইকে বদলে দেয়। স্বাধীন মানুষ সেই যে নিজের দায়িত্ব পালন করে এবং বাকিটুকু ছেড়ে দিতে শেখে। এই কথাটি শুনে যুবকের মনে এক অদ্ভুত শান্তি নেমে এলো। হয়তো অনেক বছর পর সে প্রথমবার উপলব্ধি করলো সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করাই তাকে ক্লান্ত করে তুলেছিল। কিছু বিষয় ছেড়ে দেওয়াও এক ধরনের প্রজ্ঞা, আর সেই প্রজ্ঞাই মানুষকে মানসিক স্বাধীনতার দিকে নিয়ে যায়। কিন্তু এখানেই আরেকটি প্রশ্ন জন্ম নেয়, যদি অন্যের মতামত আমার দায়িত্ব না হয়, তাহলে আমি কিভাবে নিজের প্রকৃত মূল্য খুঁজে পাবো? আমার আত্মসম্মান কোথা থেকে আসবে? এর উত্তরই লুকিয়ে আছে পরবর্তী অধ্যায়ে। অধ্যায় 5, এটা আমরা নেক্সট সেশনে পড়বো। আজকে এইটুকুই। এর প্রায় একটা দুটো তিন চারটে পার্ট হবে, এটা ধরে রাখতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ, গুড নাইট, লাভ ইউ অল। দেখা হচ্ছে 3 নম্বর পার্টে।